দরকার, একটা মানুষের মৃত্যুর পর 2,500 জায়গা প্রয়োজন। এরা কি ভেবে শত শত হাজার একর জমি দখল করে, সরকারের জমি, বনভূমির জমি দখল করে, একদিনে 4টা ফ্ল্যাট কিনে, এবং কি ধরনের দুর্বৃত্তরা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে পৌঁছে গিয়েছে দেখে অত্যন্ত দুর্ভাগ্য হয়। এর জন্য তো ভারত দায়ী না, এর জন্য বাংলাদেশের সরকার দায়ী। তারা ক্ষমতার লোভে প্রতিবেশী রাষ্ট্রকে ডেকে এনে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন তিনি ভারতে গিয়ে, এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি ভারতে গিয়ে ভারত সরকারকে অনুরোধ করে এসছেন তারা যেন আমেরিকাকে এবং সুপার পাওয়ার গুলাকে রিকোয়েস্ট করে যাতে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে। তিনি এসে প্রকাশ্যে পাবলিকলি এই ধরনের স্টেটমেন্ট দেন। সুতরাং তারা উপলব্ধি করেছে যে বাংলাদেশের জনগণ তাদেরকে ভুলে গিয়েছে। জনগণের রায় আর তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। একটা ভোট দিলে তাদের জন্য ব্যাপক বিপর্যয় হবে। 10টা আসন, এই 300 আসনের মধ্যে 20টি আসনও তারা পাবে না। এসব উপলব্ধি করেই তারা গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করেছে। প্রতিবেশী রাষ্ট্রের সহায়তা নিয়ে অন্যায়ভাবে বিনা ভোটে পরপর 3টা বিনা ভোটের নির্বাচনে তারা জোর করে ক্ষমতায় আছে। গণতন্ত্র নির্বাচনে যাওয়ার ফলেই যে সকল ব্যক্তিরা আজকে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যে সকল ব্যক্তিরা এমপি মন্ত্রী হয়েছে, তারা তো ভুয়া, তারা এই দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। আমাদের কষ্ট লাগে যে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনেক কৃতিত্ব রয়েছে, অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিক ছিলেন। তিনি ভারতকে কখনো এই ধরনের অন্যায় সুযোগ দিতেন না, কিন্তু তার কন্যা ধীরে 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 ভারতকে সবকিছুই দিয়ে দিচ্ছেন। এবং ক্ষমতার প্রতি তাদের এত লোভ কেন, এটাই আমি বুঝতে পারি না। বাংলাদেশ যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে, বাংলাদেশের জনগণের যা নেচার, যদি একটা আজকে বর্তমান সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দেয়, নিশ্চয়ই তারা ক্ষমতার থেকে অপসারিত হবেন। কিন্তু 5 বছর পর আবার তাদের জন্য এই সুযোগটা থাকবে, কারণ বাংলাদেশের জনগণ 5 বছরের পর আর এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এসে যায়। তখন ব্যালট বাক্স পেলেই, ভোটের অধিকার পেলেই তারা আবার সরকার পরিবর্তন করার জন্য সচেষ্ট থাকে। এটা হলো বাংলাদেশের ট্র্যাডিশন। আর সবচেয়ে বড় কথা হলো গণতন্ত্র থাকলে দেশে স্টেবিলিটি থাকে। আমাদের এইভাবে যে চাঁদাবাজি করে যারা মহল্লায়, পাড়ায়, গ্রামে গঞ্জে যে মস্তান বাহিনীর সৃষ্টি হয়েছে, যে এই যে আজিমের মতো ব্যক্তিরা সংসদে রয়েছে, এই ধরনের অনেক আনোয়ারুল আজিম জাতীয় সংসদে খুঁজলে পাওয়া যাবে। এই যে গণতন্ত্র না থাকার ফলেই তো এরা সমাজের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসেছে। দেশের স্বার্থে এদেরকে অপসারণ করা প্রয়োজন। এবং বিএনপি তো নিশ্চয়ই জনগণের সবচেয়ে জনপ্রিয় দল। নির্বাচন দিলে তো বিএনপি বিজয় অবধারিত। কিন্তু আমরা তো বাংলাদেশের কোন ধ্বংস দেখতে চাই। আমরা চাই যে সরকারই আছে তারা গণতন্ত্রকে বহাল রাখুক, এবং বাইরের বিশ্বের কাছে যেন আমরা হাস্যাস্পদ না হই। এই আজিজ এবং বেনজিরের কারণে আমরা বিশ্বের কাছে, বহির্বিশ্বের কাছে হাসির পাত্র হয়েছে না। আমরা তো এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না, এই ধরনের ব্যক্তিদেরকে উচ্চ পদে দেখতে চাই না। আমরা জিয়াউর রহমানের মতো রাষ্ট্রনায়ক চাই, যার কোনো সততার তুলনাহীন, যার বিরুদ্ধে কখনোই কোনো দল প্রতিপক্ষ দুর্নীতির অভিযোগ আনতে পারে না। আমরা সৎ মানুষের শাসন চাই। কিন্তু বর্তমানে গণতন্ত্র না থাকার ফলে আমাদের মতো মুক্তিযোদ্ধারা তো হতাশ, যারা জীবনে আত্মাহুতি দিয়েছে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছি, বেঁচে আছি অলৌকিকভাবে। কিন্তু যে দেশের জন্য সারা দেশবাসী এত কষ্ট করেছে, যুদ্ধ করেছে, সেই স্বাধীন দেশের এই বর্তমান পরিস্থিতি দেখে, এই গণতন্ত্রহীনতা, জনগণের ভোটাধিকার নাই, এই অবস্থা দেখে দুঃখবোধে আক্রান্ত হই। এই অবস্থার অবসান আমরা চাই। জি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আমার মনে হয় যে আপনি যা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স হাইজ্যাক করলো সরকারি দলের আওয়ামী লীগের ছাত্র সংগঠন। 73-এ যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে অনেক ক্যান্ডিডেট তারা প্রতিদ্বন্দ্বীকে হাইজ্যাক করে লুকিয়ে রেখেছে, গুম করেছে, যার ফলে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচন নামে একটি প্রহসন 1973 সালে জাতীয় সংসদে দেশবাসী বিস্ময়ের সাথে অবলোকন করেছে। অর্থাৎ গণতান্ত্রিক চেতনা আওয়ামী লীগের মধ্যে তখনও ছিল না, এখনো নাই। এবং সবশেষে 1975 সালে গণতন্ত্রকে তারা প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় সংসদের ফ্লোরেই হত্যা করেছে একদলীয় বাকশাল গঠনের মাধ্যমে। সুতরাং যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, সেটিকে তারাই বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তারপর বর্তমানে যে অবস্থা রয়েছে,
অনেক দেশে ডিক্টেটরের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি করেছে, কতগুলা দেশ, কোরিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে জনগণ অধিকার কম থাকলেও অর্থনৈতিক সমৃদ্ধি সেখানে এসেছে এবং পরবর্তীকালে আস্তে আস্তে গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে প্রবর্তন করা হয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা যারা নাগরিক, আমাদের অবস্থা হলো, সরকার হলো ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। গণতন্ত্রকে তো দূর করে দিয়েছে, গণতন্ত্রকে তো বিদায় করেই দিয়েছে, সাধারণ মানুষের কোনো অধিকারও নাই। এবং এখন গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে জনগণের অর্থ ব্যাংক থেকে লোপাট করে দেওয়া হয়েছে। এই দেশে একটি লুটেরা সিন্ডিকেট সরকারি দলের আনুকূল্যে সৃষ্টি হয়েছে, যারা দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে যাচ্ছে। এবং বাংলাদেশে বর্তমানে রিজার্ভ, ব্যবহারযোগ্য রিজার্ভ $10 বিলিয়নেরও কম। কারা লুণ্ঠন করলো বাংলাদেশকে? যারা লুণ্ঠন করছে এই লুটেরাদেরকে সবাই চিনেন। বিদেশ থেকে মাত্র দুজনকে স্যাংশন দেওয়া হয়েছে। একজন পুলিশ প্রধান, তাকে প্রধানত হাজার হাজার মানুষকে গুম করার কারণে, বিরোধী দলীয় মতবাদকে রুদ্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য, বিরোধী দলীয়কে ভোট, গণতন্ত্র চর্চাকে ব্যাহত করার জন্য এবং দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থাকার জন্য তার বিরুদ্ধে স্যাংশন এসেছে। মূলত র্যাব অধিনায়ক থাকাকালে যে হত্যা চালিয়েছে, পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যে নির্দমভাবে বিরোধী দলকে দমন করেছে, ভোটের বাক্স জনগণের বদলে পুলিশ বাহিনী দিয়ে ব্যালট বাক্সে সিল মারিয়ে ভর্তি করেছে। পরপর 3-4টি নির্বাচনে বিনা ভোটে একটি সরকারকে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। এসব কারণের প্রতীক হিসাবে পুলিশ প্রধানকে স্যাংশন দিয়েছে ইউনাইটেড স্টেটস। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাকে, জেনারেল আজিজকে সম্প্রতি তারা দুর্নীতি এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য এবং নানা ধরনের আর্থিক অনিয়মের কারণে তাকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রে। এই সেকেন্ড স্যাংশনটা আমাকে খুবই আঘাত করে। 1971 সালের মার্চ মাসে জিয়াউর রহমানের নেতৃত্বে বিভিন্ন ক্যান্টনমেন্টে আমরা 25 জন বাঙালি সেনা কর্মকর্তা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে আমরাই মুক্তি বাহিনী গঠন করেছিলাম, যেটি পরবর্তীকালে বাংলাদেশ সেনাবাহিনীতে পরিণত হয়। এই 25 জন সেনা কর্মকর্তার একজন হিসাবে আমিও নিজকে বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা বলে আমরা দাবি করে থাকি। এই সেনাবাহিনী আমাদের গর্বের দহন, বহির্বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে। বিভিন্ন জাতীয় সংকটকালে সেনাবাহিনী জনগণের পরিত্রাতা হিসাবে আবির্ভূত হয়। সেই ধরনের একটি সেনাবাহিনীর এই ধরনের জেনারেল আজিজরা কমান্ড করেছেন এবং এহেন অপকর্ম নাই। এটি তো তার পরিবারেরও লুটপাট। পত্রপত্রিকায় যে দেখা যায় যে তাদের একজন মা একজন, বাবা একজন, কিন্তু 3 ভাইয়ের এক একজনের আইডি কার্ডে দেখা যায় বাপের নাম একটা, মার নাম আলাদা, এক একজনের এক এক ধরনের নাম। তারপরে এত অন্যায়, তারা যে হত্যাকাণ্ডগুলো করেছে, একজনের তো, জেনারেল আজিজের এক ভাইকে তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। কোথায় ফাঁসিতে ঝুলবে তাকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি ক্ষমা করে দিলেন। এইভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির এখন দেখা যায় যে প্রধান কাজই হলো যে খুনি, লুটেরা, দুর্বৃত্ত প্রাণদণ্ডে দণ্ডিত করবে যাদেরকে কোর্ট, তাদেরকে মাফ করে দিবেন রাষ্ট্রপতি। এটি হলো তার প্রধান কাজ। তো সুতরাং এই যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যেখানে ব্যাংক সমূহ লুট হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের অধিকার নাই, বিরোধী দলের নেতাদেরকে জেলে পুরে রেখে বিনা ভোটে নির্বাচন করা হয়েছে পরপর কয়েকটি, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটি দেখে মনেই হচ্ছে যে কেন আমরা যুদ্ধ করলাম? যারা শহীদ হয়েছে তাদের কাছে কি জবাব আমরা দেব? সুতরাং বোঝাই যাচ্ছে যে যেই লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের সাধারণ মানুষ, বীর জনতা যুদ্ধ করেছিল, সবকিছু এই আওয়ামী লীগ সরকারের আমলে স্তব্ধ করে দেওয়া হয়েছে, নির্বাসনে দেওয়া হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি পুলিশ রাষ্ট্র কায়েম করা হয়েছে। এটি মুক্তিযুদ্ধের চেতনার লক্ষ্য কখনোই ছিল না। কিন্তু হাফিজ ভাই ধরেন, যেই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় যে সেনাবাহিনী গঠিত হলো, যেই সেনাবাহিনীর ধরেন দেশ রক্ষায় বিভিন্ন সময় তাদের জোরালো ভূমিকা রেখেছে, সেই সেনাবাহিনীকে আমরা গত 15 বছরে দেখছি অনেকটা ম্রিয়মাণ ভূমিকায় দেখছি আমরা। ধরেন 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, কোনো প্রতিক্রিয়া নাই। দেশ একটার পর একটা নানা নানা রকমের কি বলবো, আইন বহির্ভূত, বিধি বহির্ভূত, সংবিধান বহির্ভূত নানা রকমের কাজ চলছে, কারো কোনো প্রতিক্রিয়া নাই। একটার পর একটা নির্বাচন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কোনো প্রতিকার নাই। সর্বশেষ এই যে
সেনা প্রধানের উপর যে স্যাংশন, কিন্তু আসলে পুরো বাহিনীর জন্য লজ্জাকর একটি বিষয়। এবং ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধানের উপর যেই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে, তাতেও কিন্তু কোনো প্রতিক্রিয়া আমরা কারোর মধ্যে দেখছি না। তো মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত এরকম একটি সেনাবাহিনী, আমি জানি এটা আপনারও একটা ভালোবাসার একটা গভীর জায়গায় এখন পর্যন্ত। তো এই এরকম অবস্থার কারণটা কি? এরকম অবস্থা কেন তৈরি হলো? আপনি ঠিকই বলেছেন, সেনাবাহিনী অনেকটা ম্রিয়মাণ বলে মনে হচ্ছে। এর একটি কারণ হলো, গত 16 বছর ধরে এই সেনাবাহিনী এমন সব কাজ করছে যেগুলো সেনাবাহিনীর কাজ না। এর সাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী যাতে একটি এফেক্টিভ সেনাবাহিনী না থাকে সেজন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হয়েছে। তার একটি আপনারা দেখেছেন যে 25শে ফেব্রুয়ারি তারিখে পিলখানায় যেভাবে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। দেশের সাধারণ মানুষ মনে করে এর সাথে একটি প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্রে জড়িত ছিল, নতুবা কখনোই এই ধরনের 7 জন সেনাবাহিনীর সেরা অফিসারদেরকে বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল এবং তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে। এবং এর সাথে অনেকেই মনে করে যে ক্ষমতাসীন দলের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরাও এর সাথে জড়িত ছিলেন বলে সাধারণ মানুষের মনে এই ধারণা আছে। এছাড়া সেনাবাহিনীর যে ট্রেনিং, সেনাবাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। সেনাবাহিনীতে নিরলসভাবে মহড়া চলে, ট্রেনিং চলে, শীতকালীন এক্সারসাইজ চলে, যেখানে যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করে সেনাবাহিনী নিজেদেরকে ফিট রাখে। সৈনিকেরা নিজেরা সবসময় প্রস্তুত থাকে মানসিকভাবে যে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সেখানে সেনাবাহিনী দেখা যায় যে দেশে ব্রিজ নির্মাণে অত্যন্ত ব্যস্ত, নানা ধরনের কাজে, যেখানে সেনাবাহিনী সাধারণত যেসব কাজ করে না সেনাবাহিনী কাজ না, এইসব কাজে সেনাবাহিনীকে লিপ্ত করা হয়। আগে সবসময় শীতকালে শহরে ঢাকার বাইরে গেলে দেখা যেত যে সেনাবাহিনীর সোলজাররা ট্রেনিং এক্সারসাইজে যাচ্ছে, রাস্তা দিয়ে কামান যাচ্ছে কিংবা ট্যাঙ্ক যাচ্ছে, সৈনিকরা মার্চ করে যাচ্ছে। এখন আর ক্যান্টনমেন্টের বাইরে সৈনিকদেরকে দেখা যায় না, এবং দেশে তো কোনো যুদ্ধ অবস্থাও নাই যে তাদেরকে বাইরে এসে ইন এড অফ সিভিল পাওয়ার ডিপ্লয় করতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ট্রেনিং এর চর্চা অনেকটাই কমে গিয়েছে। এবং যেখানে আজিজ মার্কা সেনাবাহিনী প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং এই সেনাবাহিনী যে শুধুমাত্র কেবল জাল জালিয়াতি এবং সিনিয়র অফিসাররা যে ম্যাটেরিয়াল লোভের দিকে ছুটবেন, এই ধরনের একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়েছে বলে সেনাবাহিনীতে সাধারণ মানুষ মনে করে। আমি 45 বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি, সেনাবাহিনীর সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু সেনাবাহিনী হলো আমাদের একটা অত্যন্ত পবিত্র সম্পদ। দেশের আমরা সবাই গর্ব করি সেনাবাহিনীকে নিয়ে। দেশের আওয়ামী লীগ শাসন আমলে প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করা হয়েছে, জুডিশিয়ারিকে ধ্বংস করা হয়েছে, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেই যে একবার ওই যে সেই সেক্রেটারিয়েটে বিদ্রোহের মাধ্যমে, রাজনীতিকরণের মাধ্যমে আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটিকেও নষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী ইত্যাদি সবাই দেখতেই পাচ্ছে যে এটি বর্তমানে একটি পুলিশ রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন আর আওয়ামী লীগের নেতা, রাজনৈতিক নেতাদেরও পাত্তা নেই, কারণ পুলিশরা মনে করে যে তোমাদেরকে তো আমরা ক্ষমতায় রেখেছি, তোমরা এখন পিছনে থাকো, এখন লুটপাট যা করার আমরাই করব। সেই জন্যই একজন পুলিশ বাহিনীর প্রধানের এই 3-4 বছরে এই ধরনের 1000 বিঘা জমি তারা দখল করেছে, এবং তার স্ত্রীর নামে 500 বিঘা জমি 1 বছরে অর্জন করেছে। এ তো কল্পনার বাইরে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সমূহ তাদের নিজস্ব যে ট্র্যাডিশনাল রোল, ডিউটি, জনগণকে সার্ভিস দেওয়ার ব্যাপারে সেসব প্রতিপালন না করে তারা নিজের ভাগ্য এখানে জড়ছে। অন্তত যে যাই করুক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হলো সেনাবাহিনী। এই সেনাবাহিনী জনগণের আশা ভরসার স্থল। কিন্তু এই সেনাবাহিনীর মধ্যে যদি সেনাপ্রধানই এই ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়, একা একা তো দুর্নীতি করা যায় না, তার অধীনস্থ যারা আছে তাদেরকেও কেউ কে জেনারেল আজিজ তার সঙ্গী হিসাবে নিয়েছেন এই দুর্নীতির পথযাত্রায়, পথ পরিক্রমায়। সুতরাং বোঝাই যাচ্ছে সেনাবাহিনী এমনই একটি প্রতিষ্ঠান যেখানে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিডার যদি যোগ্য না হয়, লিডার যদি সাহসী না হয়, তাহলে এই বাহিনী কোনো কাজে আসে না। সেই বাংলাদেশ সেনাবাহিনীর সেই অবস্থাই হয়েছে। একদল দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক কানেকশনের কারণে উপরে চলে এসেছে,
শুধু সেনাবাহিনীতে নয়, অন্যান্য সকল প্রশাসনের সকল স্তরেও এইভাবে দলীয়করণ, আত্মীয়করণ এবং এত আহ, রাজনীতির মধ্যে এত বেশি দুর্বৃত্তায়ন হয়েছে, যার ফলে কোনো প্রতিষ্ঠানই নিজেদের উপরে অর্পিত দায়িত্ব পালন করতে পারছে না। বিশেষ করে সেনাবাহিনী সেই বিডিআর এর হত্যাকাণ্ডের পর, পিলখানা হত্যাকাণ্ডের পরে বোঝা গেল যে তারা জনগণকে কি রক্ষা করবে, তারা তো নিজেদেরকেই রক্ষা করতে পারে না। যেই এসব কারণ দেখে মনে হচ্ছে যে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী বর্তমানে তাদের উপরে কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করতে পারছে না, কারণ তাদের উপরে যে রাজনৈতিক নেতৃত্ব, দেশে যখন গণতন্ত্র থাকে না তখন কোনো প্রতিষ্ঠানই ঠিকভাবে চলতে পারে না। বাংলাদেশে মানুষ গণতন্ত্রে অভ্যস্ত হয়ে গেছে, দীর্ঘদিন গণতন্ত্র ছিল, 1937 সাল থেকে আমরা ভোট দিয়ে এসেছি, এখন আর সেটি সম্ভব নয়। গণতন্ত্র না থাকার ফলে সারা দেশে এত বিশৃঙ্খলা, এই ধরনের লুটতরাজ, গুম, হত্যাকাণ্ড এবং যে দেশের থেকে গণতন্ত্র বিতরিত হয়ে গেল, এগুলো সবই বর্তমান সরকারের আমলে হয়েছে এবং গণতন্ত্র না থাকার ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সর্বশেষ এটা বলি যে কি ধরনের ব্যক্তিরা জাতীয় সংসদে আসে তার একটা প্রমাণ এখন দেখলেন যে পাশের দেশে আনোয়ার আজিম নামে একজন বিনা ভোটের সংসদ সদস্য সেখানে গিয়েছেন, তার সাংগাতেরা, তার কলিগেরা, তার সোনাচড়ার কালানকারী পার্টনাররা, তারা তাকে টুকরা টুকরা করে ভারত কলকাতায় একটি বাসার কমোডের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করে দিয়েছে। তো আগামী দিনে এরকম আরোই দেখবেন, এই দুর্বৃত্তরা যেই ফ্রাঙ্কেনস্টাইন বাংলাদেশ, এই সরকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে রাষ্ট্র ক্ষমতায় জোর করে থাকার জন্য, এরা নিজেরাই একে অন্যকে ধ্বংস করবে। এবং তারা যারা এভাবে অবৈধভাবে জাতীয় সংসদে প্রবেশ করেছে তারা জনগণের প্রতিনিধি মোটেই নয়, তারা লুটেরা শ্রেণীর ব্যক্তি। এরা সকলেই এক ধরনের, এদের অধিকাংশই দুর্বৃত্ত, তারা সবাই দুর্নীতিবাজ। এরা ক্যানাডাতে বেগমপাড়া বানিয়েছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, যুক্তরাষ্ট্রে থার্ড হোম, অন্যান্য দেশে অনেক হোম বানিয়েছে। এটির মূল কারণ হলো দেশে গণতন্ত্র নাই, মানুষের ভোট দেবার অধিকার নেই। এবং হাফিজ ভাই, ধাপে ধাপে প্রতিটা বিষয়কে ধ্বংস করা হচ্ছে, যেমন সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, সবকিছুতে যাচ্ছে। কিন্তু আমার একটি প্রশ্ন আপনার কাছে, যে ধরেন আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা বেঁচে থাকবেন সেই আশা নিয়ে তো মুক্তিযুদ্ধে যান নাই, মানে মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েই আপনারা মুক্তিযুদ্ধে গেছেন। তো আমরা যদি দেখি মুক্তিযোদ্ধাদের অবস্থা, যদি দেখি আমরা, এই ধরেন গত 7ই জানুয়ারি নির্বাচনের আগে এক বীর প্রতীক, তিনি আল্লাহ রসুলের নাম নিয়ে কথা বলেন সব সময়, তিনি হঠাৎ করে যেভাবে 12 কোটি টাকার বিনিময়ে নিজের ইমান আমান সব সোপর্দ করে দিলেন। তারপরে ধরেন মুক্তিযোদ্ধারা ধরেন সংসদে দাঁড়িয়ে ধরেন জিয়াউর রহমান সাহেবকে নিয়ে চট্টগ্রামে যা ঘটেছে তার উল্টা বয়ান তার সংসদে দেয়া হলো, সম্ভবত রফিকুল ইসলাম সাহেব। অর্থাৎ খুশি করার জন্য, মানে মুক্তিযোদ্ধাদের মধ্যেও কিন্তু ইউনিটি নাই। যারা দেশটাকে যুদ্ধে যে যারা মরে যেতে পারতো সেই শপথ নিয়ে যারা যুদ্ধে গিয়েছিল, তারাও কিন্তু বিভাজিত। এই দেশ নিয়ে দেখেন তাদের কোনো মাথা ব্যথা নাই, তারাও কিন্তু হালুয়া রুটি খাচ্ছে, তারাও কিন্তু সুবিধা নিচ্ছে ব্যক্তিগত, দেশের জায়গাটা তাদের কাছে উপেক্ষিত। তো মুক্তিযোদ্ধাদের এই অবস্থাটা কেন আপনি মনে করেন, কি অবস্থা গেল? মুক্তিযুদ্ধে আপনারা যারা মুক্তিযোদ্ধা হিসাবে যাদেরকে দেখেন, এমনকি সামরিক বাহিনী বা বেসামরিক বাহিনীর যারা মুক্তিযুদ্ধে অনেক পরিচিত জনগণের কাছে, এরা কিন্তু অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নেই। এদের অধিকাংশই সীমান্তে ভারতের অভ্যন্তরেই তারা ছিল। একটা ব্যাটালিয়ানে ধরেন 10-12 জন অফিসার থাকে, তারা সবাই যুদ্ধ করে না। এদের মধ্যে বৃহৎ অংশ যুদ্ধক্ষেত্রে থাকে, বাট কিছু অংশ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য পেছনে থাকে, শত্রুর কামানের গোলার বাইরে অনেক দূরে। এবং আর বিশেষ করে সেক্টর কমান্ডার বা এই ধরনের সিনিয়র যারা ছিলেন, এদের অনেকেই, তাদের অধীনে কোনো সৈন্য ছিল না। এরা মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে, টাকা পয়সা দিয়ে ভারতের বাংলাদেশের অভ্যন্তরে প্রেরণ করেছে। সুতরাং সকলের যে জীবন বিপন্ন করেছে মুক্তিযুদ্ধে এমনটিও নয়। এদের অনেকেই শত্রু সৈন্য দেখেনি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু সেনা দলের সাথে ছিল। সেই হিসাবে এই ধরনের পেছনে যারা থাকে তারা আবার কথাবার্তায় খুবই কটু থাকে। তারা নানান ধরনের স্বাধীনতার পরে কল্পকাহিনীর মাধ্যমে নিজেকে জাহির করার অনেক চেষ্টা করে
এই ব্যাপারে সবচেয়ে ভালো হয় আপনারা যখন অনেককে ইন্টারভিউ করেন, আমাদের অফিসারদেরকে ইন্টারভিউ করার পরে বা আগে এক সময় আমাদের অধীনে যারা যুদ্ধ করেছে সেই সাধারণ সৈনিকদের দু একজনের ইন্টারভিউ নেবেন। তখন তারা আপনাকে বলবে যে এদের হয়তো অনেকের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডও আছে, কিন্তু এরা কখনো শত্রু সৈন্য চোখেও দেখে নাই, কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমি এর চেয়ে বেশি এখন বলবো না, কারণ এতে হয়তো মুক্তিযুদ্ধের উপরে মানুষের কিছুটা অশ্রদ্ধাও চলে আসতে পারে। কিন্তু সাধারণ সৈনিকেরা বীর বিক্রমে যুদ্ধ করেছে। যেসব ছাত্ররা আমাদের কাছে ট্রেনিং নিয়ে অস্ত্র ধারণ করে পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছে তারা অত্যন্ত সাহসী। আমি যুদ্ধক্ষেত্রে অনেক 1-1.5 মাস ট্রেনিং এর পর বীর যোদ্ধায় পরিণত হয়েছে এমন অনেক সৈনিককে দেখেছি। আমি নিজেই 500 সৈনিককে রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গলের জন্য। তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছি। বিভিন্ন রণাঙ্গনে তারা বীর বিক্রমে যুদ্ধ করেছে। এই 500 জনের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। এরা কোনোদিন একটা রাইফেল ছুঁয়ে দেখেনি। আমরা তাদেরকে প্রথমবারের মতো অস্ত্র দিয়েছি, 1.5 মাস ট্রেনিং দিয়েছি। তারপরে তারা বীর যোদ্ধায় পরিণত হয়েছে তাদের সাহসের কারণে, দেশপ্রেমের কারণে এবং স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করার জন্য যে সংকল্পবদ্ধ হয়ে তারা অস্ত্র ধারণ করেছে। এসব কারণেই আমাদের বিজয় এসেছে, এসব কারণেই মুক্তিযোদ্ধাদের প্রতি সাধারণ মানুষের সম্মানবোধ রয়েছে। কিন্তু দেখা গেল স্বাধীনতার পরে পরে এর মধ্যে অনেকে মুক্তিযোদ্ধা আছে যারা বাই চান্স মুক্তিযোদ্ধা। তারা দলের সবাই যুদ্ধে নেমেছে, সাথে সাথে তারাও জয়েন করেছে, কিন্তু তারা মন মানসিকতার দিক দিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির দিকেই তাদের লিনিং থাকতে পারে। তো সুতরাং কেবলমাত্র সীমান্ত অতিক্রম করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযোদ্ধা হওয়া যায় তার হৃদয়ের গভীরতা পরিমাপ করলে। যেমন প্রকৃত মুক্তিযোদ্ধার চিত্র যদি প্রতীক হিসাবে যদি কাউকে বেছে নিতে হয়, তাহলে আমার চোখে ভাসে জিয়াউর রহমান। জিয়া একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপতি হওয়ার পর 3.5 বছর এই দেশ শাসন করার পর দেখা গেল যে তার কোনো জমি নাই, বাড়ি নেই, ব্যাংকে কোনো টাকা নেই, পরনে সাধারণ মানের পোশাক। এরাই তো হলো মুক্তিযোদ্ধা, যারা ক্ষমতা পেয়েও সৎ থাকেন। সুতরাং মুক্তিযোদ্ধা হওয়াটা যত সহজ বলে মনে হয় এত সহজ নয়। মুক্তিযুদ্ধের সময় আমরা ছিলাম 80,000 মুক্তিযোদ্ধা, এখন 2.5 লক্ষ মুক্তিযোদ্ধাদের সংখ্যা, এবং এই সংখ্যা বৃদ্ধি ঘটেছে প্রধানত এই আওয়ামী লীগের আমলে। আগামীকাল যে জন্মগ্রহণ করবে যে শিশুটি, সেও একসময় দেখা যাবে যে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে। আওয়ামী লীগের কালো কোটের এমনই মাহাত্ম্য সেখানে রয়েছে। এইভাবে ভুয়া মুক্তিযোদ্ধা দেশ প্লাবিত হয়ে গেছে। বর্তমান মন্ত্রিসভায়, আওয়ামী লীগের মন্ত্রিসভায় একজন ব্যক্তি আছেন 71 সালে, যার বয়স ছিল 9 বছর, অথচ তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে। তিনি বহাল তবিয়তে নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে যাচ্ছেন। সুতরাং মুক্তিযুদ্ধ এখন আর 71-এর মুক্তিযুদ্ধ নাই। 71-এর মুক্তিযোদ্ধারা এখন পিছনের সারিয়ে চলে গিয়েছে। এখন 16 ডিভিশন বলে খ্যাত 16ই ডিসেম্বরের পরে যারা যোগ দিয়েছে তারাই এখন প্রধান মুক্তিযোদ্ধা। বিশেষ করে এই রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা এই মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করার জন্য অনেককে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এবং মুক্তিযুদ্ধের যে চেতনার কথা তারা বারবার উচ্চারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধূলিসাৎ করেছে। এই হলো বাস্তবতা। ওই যে বিচারপতি এক আছে না, শামসুদ্দিন মানিক, সে নাকি লন্ডনের থেকে কি যেন বলছে বেতারে, এই জন্য নাকি সে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, তারে নাকি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এই যে জায়গাটা, অর্থাৎ এটা খুব খারাপ লাগে হাফিজ ভাই, যে মানে মুক্তিযোদ্ধারাও যদি দেশ নিয়ে এত রকমের কাহিনী করে, তাইলে আর এই দেশটা টিকবে কিভাবে? যাদের হাতে এখনো ধরেন অনেক মুক্তিযোদ্ধা জীবিত, অনেক মুক্তিযোদ্ধা অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, কিন্তু দেশের থেকে তাদের ব্যক্তিগত স্বার্থ তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো আমি দুটো বিষয় যেতে চাই আপনার কাছে, যে জিয়াউর রহমান সাহেবের একান্ত সচিব হিসেবে আপনি কাজ করেছেন অনেকদিন। স্বাধীনতা পরবর্তী সময়ে কিন্তু জিয়াউর রহমান সাহেবও কিন্তু তার এই যুদ্ধের ঘোষণা বা তার যে অবদান বা এইসব বিষয় নিয়ে তিনি কিন্তু খুব লো প্রোফাইলে থাকার চেষ্টা করতেন। তিনি কিন্তু কখনো এগুলো নিয়ে জাহির করা বা নিজেকে কিছু করা, এগুলো কখনো কিন্তু আমরা ইতিহাস ঘেটেও পাই না। তিনি 72 সালে তিনি একটি লেখা লিখেছিলেন বিচিত্রায়, একটি জাতির জন্ম। সেই সময়কার ভূমিকাটা তিনি ইতিহাসের মতো করে লিখে গেছেন। তো ভারতের এখন যে আধিপত্য বাংলাদেশের ওপরে, ভারত যেভাবে বাংলাদেশকে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বা যুদ্ধের পরবর্তী সময় জিয়াউর রহমান সাহেবের কোনো পর্যবেক্ষণ কি আপনার
চোখে পড়েছে কিনা কোনো আলোচনা বা কোনো ব্যক্তিগত কথোপকথনে? যুদ্ধের শেষ পর্যায়ে ডিসেম্বর মাসে আমরা যুদ্ধের ফাইনাল অফেন্সিভ 1971 সালে বাংলাদেশে 18টি জেলা ছিল এবং 18টি জেলার মধ্যে একটি জেলা কেবলমাত্র মুক্তি যোদ্ধারাই এককভাবে সবার আগে গিয়ে দখল করেছিল। সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছিল জেড ফোর্সের অন্তর্গত প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এবং যে যুদ্ধের ফলে সিলেট আমরা দখল করতে সক্ষম হই, সেই যুদ্ধে জিয়ার নেতৃত্বে আমি সেই আক্রমণ এবং রক্ষণ ভাগ পরিচালনা করেছিলাম। 14 ডিসেম্বর তারিখে আমরা এমসি কলেজের যুদ্ধের পর পাক বাহিনী সেখানে আত্মসমর্পণ করতে প্রস্তুত হয় এবং ভয়াবহ যুদ্ধ করে, এই যুদ্ধে আমার কোম্পানির উপরেই পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল। আমার 18 জন সোলজার শহীদ হন এবং সেই দিন ভেবেছিলাম যে সেদিনই বোধহয় আমাদের জীবনের শেষ দিন। আমাদের সাথে যখন তুমুল যুদ্ধের মধ্যে হঠাৎ করে আমরা ভারতীয় বাহিনী, আমাদের সাথে একটা বেতার সেট ছিল, সেই বেতার সেটের মাধ্যমে আমরা সেই এমসি কলেজে পাক বাহিনী ঘাঁটির উপরে আমরা মিগ 29 এর একটি সর্টি পরিচালনা করার জন্য আমি বেতারের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাই। তারা এসে একটি বিমান আক্রমণের মাধ্যমে পাক বাহিনীর সেই এমসি কলেজের সেই বাংকার গুলোকে ধূলিসাৎ করে দেয়, যার ফলে আমরা সিলেট দখল করতে পারি সবার আগে। এই যুদ্ধের সময় শহর থেকে 8 মাইল দূরে খাদিমনগরে যুদ্ধ করছিল ভারতীয় মিত্র বাহিনী, কিন্তু আমরা চা বাগানের ভিতর দিয়ে এসে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সিলেট শহর দখল করেছিলাম। এই যে আসার পথে কানাইঘাট থেকে সিলেট পর্যন্ত যে আমরা এসেছিলাম, আমাদের 1200 সৈনিক ছিল প্রথম ইস্ট বেঙ্গলে। তখন আমাদের পিঠে ছিল আমাদের খাবার দাবার, শুকনা চিড়া, গুড় এবং অ্যামুনিশন। এটি নিয়ে 4 দিন ধরে আমরা যুদ্ধক্ষেত্র এড়িয়ে চা বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে সিলেটের দিকে আসি। সারাদিন আমরা পথ চলতাম, না সারা রাত আমরা চলতাম। সকালের একটু আগে আমরা গাছের নিচে বা জঙ্গলের মধ্যে আশ্রয় নিতাম বিমান আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং শেষ রাতের দিকে যেন জিয়ার একটা ম্যাপ কেস ছিল 8 ফুট বাই 8 ফুট, তার একটা পলিথিনের কভার ছিল, এটি গাছের নিচে বিছিয়ে জেনারেল জিয়া, ক্যাপ্টেন অলি আহমদ এবং আমরা 3 জন সেখানে ঘুমাতাম, বিশ্রাম নিতাম। দিনের বেলাটা ওখানে শুয়ে থাকতাম, আবার রাত্রে চলা শুরু করতাম। তখন স্বাধীনতার দ্বার প্রান্তে আমরা উপনীত হয়ে গেছিলাম ডিসেম্বর মাসের মাঝামাঝি টাইমে, 27 তারিখের দিকে, না ডিসেম্বরের প্রায় 10 তারিখে। তখন এই জিয়াউর রহমান একটা কথাই বারবার বলতেন সেই আমাদের বিশ্রামের সময়, যে পাঞ্জাবিদেরকে তো তাড়ালাম সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, এরপরে ভারতীয়রা আবার আমাদের উপর জেকে বসবে না তো? তখন আমি জবাব দিতাম, তখন তরুণ ছিলাম, মুক্তিযুদ্ধের সাহস তখন অনেক বেশি ছিল। আমরা বলতাম, না স্যার, এটা তো হতে পারে না। এই বিপুল বিক্রমে সারা জাতি যুদ্ধ করেছে, এই জাতিকে কেউ পদানত করে রাখতে পারবেন না। কিন্তু তার সংশয় কাটে না। আজ 53 বছর পর মনে হচ্ছে যে তিনি একটি অমোঘ সত্যি কথা বলেছেন। আজকে আমরা নিষ্ঠুর নির্মম সত্যের সামনে মুখোমুখি, যে যুদ্ধ করার পর, সারা জাতি যুদ্ধ করার পরও আবার আমাদেরকে স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র। সুতরাং জিয়াউর রহমানের এই মনোভাব তখন থেকেই ছিল। তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় জনগণ তাকে বসিয়েছে, বা যখন তিনি নির্বাচিত ভোটের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন, তারপর তিনি পররাষ্ট্র নীতিটি গ্রহণ করেছিলেন। তা ছিল সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি কোনো বৈরিতা থাকবে না এবং দেশের স্বার্থ প্রধান থাকবে, দেশ সবার উপরে। যে কারণে ফারাক্কায় যখন ভারত পানি দেওয়া আমাদের বন্ধ করে দিল, তিনি নিঃসংকোচ চিত্তে জাতিসংঘের দ্বারস্থ হয়েছেন, বলেছেন, সারা বিশ্বকে বলেছেন যে পানি আমাদের জন্মগত অধিকার, এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার ক্ষমতা কারো নাই। প্রতিবেশী রাষ্ট্রের উপরে আপনারা চাপ দেন যাতে করে আমাদের ন্যায্য পানির হিস্সা আমাদেরকে দেওয়া হয়। এবং তার বলিষ্ঠ আহ্বানে সাড়া দিয়েই ভারত, এই বিষয়টি জাতিসংঘে আলোচিত হয়েছে এবং ভারত বাধ্য হয়েছে আমাদেরকে সাথে একটি ভালো গ্রহণযোগ্য চুক্তি করার জন্য। 77 সালে যে
ফারাক্কা চুক্তিটি করেছিল, সেটি একমাত্র চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে যেখানে গ্যারান্টি ক্লজ ছিল। আমি নিজেও পানি সম্পদ মন্ত্রী ছিলাম। এই চুক্তিটি ভারত এমন ভাবে এই জিয়াউর রহমানের চলে যাওয়ার পর, তারপর থেকে তারা একসময় একতরফা ভাবে পানি বন্ধ করে দেয় এবং জেনারেল এরশাদের সময় যে চুক্তিটি করা হয়েছিল সেখানে বাংলাদেশে পানি পাওয়ার কোনো নিশ্চয়তাই ছিল না এবং একমাত্র জিয়াউর রহমানের সময়ই পানির ন্যায্য হিসেবে আমরা পেয়েছিলাম। সেখানে ফারাক্কা পয়েন্টে যে পানি ছিল তার শতকরা 60 ভাগ আমরা পেতাম, 40 ভাগ ভারত পেত। এখন বাংলাদেশ তার প্রাপ্য পানি মোটেই পাচ্ছে না। সুতরাং জিয়াউর রহমান দেশের স্বার্থ উদ্ধারের ব্যাপারে অকুতভয় ছিলেন। তিনি সবসময় বাংলাদেশের জনগণের স্বার্থকে সমুন্নত রেখেছেন এবং বিশেষ করে বর্ডার কিলিং তো তখন অনেক কম ছিল। জিয়াউর রহমান সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন এবং আমাদের প্রধান সমস্যা, কৃষকের যে প্রধান সমস্যা পানির অভাব, ভারত যে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশের অবগহিত পূর্বেই তারা যেসব পানি উইথড্র করে নিয়ে যায়, যার ফলে আমাদের অনেকগুলো নদী ইতিমধ্যে হারিয়ে গিয়েছে। কিন্তু বর্তমান সরকার তারা এসব ব্যাপারে, এই যে যৌথ নদী কমিশনে তো মিটিংই হয় বলে আমরা এখন দেখতে পাই না। আমার সর্বশেষ 2005 সালের শেষ দিকে আমি পানি সম্পদ মন্ত্রী ছিলাম। ভারতে অন্যান্য সব পানি তো তারা আটকে রেখেছে, কিন্তু ফেনী নদীর পানিটা তারা নদীটা এমন ভাবে প্রবাহিত, এর একটা বিরাট অংশ বাংলাদেশের ভিতর দিয়ে যখন আসে, ওই পাশে থাকে ভারত এবং আরেক পাশে থাকে বাংলাদেশ, এবং এটা নদী হলো বস্তুত একটা খালের চাইতে সামান্য বড়। এরপর ওপর দেখা যায়, কথা বলা যায়, শোনা যায়। তো যারা ভারত তো এই নদীর পানি উঠিয়ে নিচ্ছেই, কিন্তু যেখানে ভারত বাংলাদেশের দুই দেশের মাঝে দিয়ে নদীটি প্রবাহিত হয়, সেখানে তারা যখনই পানি এভাবে পাম্প লাগিয়ে উইথড্র করতে যায়, আমি বিডিআর কে নির্দেশ দিয়েছিলাম যাতে পানি নিতে তারা না পারে। বিডিআর বাধা দেওয়ার ফলে এই ফেনী নদীর বিরাট অংশে তারা পানি নিতে পারতো না। তো আমাকে তারা আমন্ত্রণ জানালো ভারতে একটা যৌথ নদী কমিশন মিটিং এর পর আমি বেলোনিয়াতে গেলাম। ভারতের পানি সম্পদ মন্ত্রী সাইফুদ্দিন সৌজ, কাশ্মীরের একজন মুসলমান মন্ত্রী, তিনি ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন। এবং আমি যখন বেলোনিয়া শহরে প্রবেশ করি, আগরতলা থেকে বেলোনিয়া আসি, দেখি 20,000 লোক রাস্তায় দুপাশে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম যে এটা কি ব্যাপার। মন্ত্রী আমাকে বলে যে আপনাকে অভ্যর্থনা জানাবার জন্য এরা দাঁড়িয়ে আছে। আমার কাছে অবাক লাগলো, আমি সামান্য মানুষ, আমাকে অভ্যর্থনা জানাবার জন্য 20,000 লোক রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো মন্ত্রীর অনুরোধে আমি নামলাম। তারা এসে আমাকে বললো, দাদা আমরা কুমিল্লার লোক, ব্রাহ্মণবাড়িয়ার লোক, পানির অভাবে অনেক কষ্ট পাচ্ছি, আমাদেরকে পানি দেন, ফেনী নদীর পানি দেন। আমি বললাম, ফেনী তো একটা নদী, আমাদের 54টা নদীর পানি আপনাদের দেশের সরকার বন্ধ করে রেখেছে, বিভিন্ন জায়গায় ব্যারেজ নির্মাণ করে। আপনারা এই ব্যাপারে, আমিও রাজি, আপনারা আমাদেরই লোক, প্রতিবেশী, বাঙালি, নিশ্চয়ই পানি আপনারা পাবেন। তবে আমরা এই যে তিস্তা নদীর পানি, গঙ্গা নদীর পানি, বিভিন্ন নদীর পানির ব্যাপারে আমরা একটা আলোচনার মাধ্যমে একটা ফেয়ার শেয়ার চাই, আমাদের ন্যায্য হিস্সাটা চাই। সেই হিস্সাটা আমাদেরকে দেন, ফেনী নদীর পানি আপনাদেরকে দেব। আমি ফিরে এসে আবার বিডিআর কে বললাম যে পানি দিবা না, যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এগ্রিমেন্ট। বিডিআর এ যে প্রয়াত ডিজি মেজর জেনারেল শাকিল, তাকে আমি আমার অফিসে থেকে বললাম যে ফেনী নদীর পানি পাম্প লাগিয়ে যেন ভারত না নিতে পারে। তারা বলে, সে শাকিল অত্যন্ত দেশপ্রেমিক ছিল, বলে প্রশ্নই আসে না, আমি অর্ডার করেছি যে আমাদের রাইফেলের রেঞ্জে টেলিস্কোপ ফিট করে দেওয়া হবে, যারা পানি নিতে আসবে আমরা এপার থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তো এত অনুরোধ করার পর, এত লোক সমাগম করার পর আমরা ফেনী নদীর পানি দেন। ফেনী নদীর পানি আর কত, সামান্য পানি। আমরা বলেছি যে একটা টেবিলের মাধ্যমে ফয়সলা হোক, আমাদেরকে তিস্তার পানি, গঙ্গার পানি দেন, আমরা ফেনী নদীর পানি দেবো। কিন্তু এখন দেখা গেল বর্তমান সরকার ফেনী নদীর পানি তাদেরকে দিয়ে দিয়েছে। তারা বলে যে এটা একটা মানবিক কারণে দিয়েছে। মানবিক কারণে পদ্মা নদীর পানি আমরা পাই না, সেখানে মানবিক কারণ নাই। গঙ্গার পানি আমরা পাচ্ছি না, তিস্তা নদীর পানি পাচ্ছি না, 54টা নদীর পানি তারা আটকে রেখেছে। সকল বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ানদের আমাদের সকল মানবিকতা, ইন্ডিয়ানদের সকল মানবিকতা তাদের, আমরা পানি না পাই, পানির অভাবে 20টা নদী মরে গেল আমাদের, এ ব্যাপারেও তাদের কোনো চিন্তা ভাবনা নাই। কেবলমাত্র এই সরকারের নীতি হলো ভারত তোষণ নীতি। কিন্তু আমরা তো, ভারত আমাদের বন্ধু, বন্ধু হয়েই থাকতে চাই, কিন্তু আমাদের ন্যায্য দাবির প্রতি তো তাদের সুবিচার করতে হবে, আমাদের ন্যায্য পাওনা তো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই যে দেশের ভিতর দিয়ে যে ট্রানজিট দেওয়া হলো, ল্যান্ড ট্রানজিট যেটি দেওয়া হয়েছে তাদের মধ্যে, কিন্তু এখানে
যে খরচ হয় বাংলাদেশে তাদের মালামাল পার করতে এখানে, তার তো একটা মাসুল আমরা পেতেই পারি। এক নম্বর তো হলো যে এটাতে আমাদের ডিফেন্সের অনেক রিস্ক থাকে, আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনেক ফাঁক ফোকর থাকা যায় এই ধরনের কনসেশন প্রতিবেশীকে অ্যালাউ করলে। এটা কোনো রেস্ট দিবে না। আমরা যদি ভুটানে যেতে চাই, ভুটান থেকে পাথর আনতে চাই, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে চাই, কই আমাদের তো যেতে দেয় না, আমাদের তো সেটি সরাসরি বাংলাদেশে আসতে দেয় না। অথচ তারা আমাদের উপর দিয়ে সরাসরি যোগাযোগ করেছে। এর জন্য প্রয়োজনীয় যে আর্থিক ক্ষতি আমাদের, সেটা তো অন্তত পুষিয়ে নিতে হবে। কিন্তু এই সরকার ক্ষমতা থাকার জন্য দরজা খুলে দিয়েছে তাদেরকে। এমনকি সরকার প্রধান বলেছেন যে আমরা তাদেরকে যা দিয়েছি জীবনভর তারা মনে রাখবে। তো আমাদের পাওনা কিছুই থাকবে না, আমরা কি কেবল দিয়েই যাব? আমাদের কোনো প্রাপ্য নেই? আমরা এখন তো ন্যায্যতা ভিত্তিতে আমাদের যে জায়গা চাই, আমরা তো কোনো ফেভার চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। পানি আমাদের ন্যায্য অধিকার। এখন হাফিজ ভাই, মুক্তির উপায় কি? ধরেন সীমান্তে মানুষ হত্যা চলছেই, প্রতি মাসেই কয়েকজন করে তারা মেরে ফেলে। ফেনী নদীর পানি তারা নিয়েছে অলরেডি, তারা ট্রানজিট নিচ্ছে। যে আমাদের পোর্ট গুলাতে ভারতের জাহাজের অগ্রাধিকার সবার আগে, পণ্য খালাস করার, বোঝাই করার, খালাস করার। তো এই যে আমরা যে ক্রমশ একটি স্বাধীন দেশ, একটি পরাধীনতাকে বরণ করে নিচ্ছি, বা একটি বৃহৎ রাষ্ট্রের কলোনিতে পরিণত হচ্ছি বা হয়ে গেছি। একজন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম কি মনে করে এইটা থেকে আমাদের মুক্তির উপায় কি? আমাদের যারা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন, আমাদের সেনাবাহিনীর উপর আমরা এখনো আস্থা রাখতে চাই, সব মিলিয়ে এখন আমরা করবো কি? আমাদের বেঁধে আসার পথটা কি? এই যে বর্তমান অবস্থার জন্য ভারত মোটেই দায়ী নয়, এর জন্য দায়ী বাংলাদেশ, বাংলাদেশের সরকার, যারা জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায়। জনগণকে ভোট কেন্দ্রের বাইরে রেখে একটি পুলিশি রাষ্ট্র তারা কায়েম করেছে, গণতন্ত্রকে নির্বাসন দিয়েছে, এবং সেখানে ভারতের কাছে তারাই আবেদন করিয়েছে, ভাই আমাদেরকে ক্ষমতায় রাখো, আমরা থাকলে ট্রানজিট তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত ট্রানজিট থাকবে, জাতিসংঘে তোমরা যেভাবে বলো সেভাবে আমরা ভোট দেব। মোট কথা তোমাদের পররাষ্ট্রনীতি আমাদের পররাষ্ট্রনীতি। এইভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের কাছে নমনীয় হয়েছে, তার সুযোগ ভারত নিচ্ছে। এইটা ভারত ও নিজের স্বার্থ তারা দেখবেই, কিন্তু বাংলাদেশের সরকারের তো উচিত বাংলাদেশের জনগণের স্বার্থ দেখা, সেটি তারা দেখছে না। এবং এই সবকিছুর মূল রোগটা হলো দেশে গণতন্ত্রহীনতা। দেশে যদি গণতন্ত্র থাকতো তাহলে সীমান্তে আমাদের এত লোক মারতে পারতো না, এবং এইভাবে পানি তারা ইউনিল্যাটারালি উইথড্র করতে পারতো না। এবং যেভাবে এই যে রোহিঙ্গা সমস্যা, এটা একটা বিরাট সমস্যা, অথচ দেখেন জাতিসংঘে যখন ভোটাভুটি হয় বা রোহিঙ্গার ব্যাপারে যত আন্তর্জাতিক কনফারেন্স হয়, সেখানে ভারত মিয়ানমারের পক্ষ নেয়, আমাদের পক্ষ নেয় না। অথচ আমরা তাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করি, আমাদের সরকার তাদের নামে গদগদ হয়ে থাকে। কিন্তু এই যে পানি, যেমন এই যে সমুদ্র সীমা যখন নির্ধারণ করা হয়, তখন যখন জাতিসংঘের আদালতে যখন এই নদীর পানি ভাগাভাগি হলো, সে সময় ভারত মিয়ানমারকে পরামর্শ দিয়েছে যে তোমরা আরবিট্রেশনে বসো না বাংলাদেশের সাথে, যাতে করে এই সমস্যাটি ঝুলেই থাকে। কিন্তু যাই হোক, শেখ হাসিনা কি মনে করে, যাই হোক, এখানে তিনি সাহসের সাথে বা কোনো কারণেই হোক তিনি আরবিট্রেশনে গিয়েছেন, যার ফলে আমরা খুব সুবিধাজনক না হলেও অসুবিধা নাই মোটামুটি ভাবে। এই পানি সম্পদের যখন এই যে সমুদ্র সীমা যখন নির্ধারণ হলো, তখন দেখি মিয়ানমারও উল্লাস করছে, বাংলাদেশও উল্লাস করছে। প্রকৃত যে ঘটনা কি সেটা এখনো জনগণের কাছে ধোঁয়াশা রয়ে গেছে। তবুও আমি মনে করি যে একটা ফয়সলা তো হয়েছে এখানে। ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সব জায়গাতেই দেখি যে আমরা তাদেরকে এত বন্ধু মনে করি, কিন্তু তারা এই রোহিঙ্গা সমস্যা এবং অন্যান্য সমস্যার সময় আমাদের প্রতি সুবিচার তারা করে না। তারা আমাদের প্রতিপক্ষ যারা, তাদের পক্ষ অনুসরণ করে। সুতরাং এর থেকে বেরোতে হলে আমাদের হাতেও কিন্তু অনেক অস্ত্র আছে। আমরা দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, এই সরকার যদি একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে পারে, বিরোধী দলের সাথে আলোচনার টেবিলে বসে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে আলোচনার মাধ্যমে আমরা এমন একটি কর্মপদ্ধতি গ্রহণ করতে পারি যে ভারত আর এই ধরনের প্রবলেমে বাংলাদেশকে আর ফেলবে না। আমাদের হাতেও অনেক টুলস আছে যেটি ব্যবহার করলে ভারত বাধ্য হবে আমাদের কথা শোনার জন্য। এটি আপনারাও জানেন, আমরা সবাই জানি, এখানে আমি খোলাসা করে বলতেও চাই না। আমরা যদি নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য ঐক্যবদ্ধ থাকি, ভারত আমাদের কথা শুনতে বাধ্য। আমরা 18 কোটি 20 কোটি মানুষদের তো দুর্বল রাষ্ট্র আমরা নই, আমাদের সরকার দুর্বল। তারা এই লুটতরাজের মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে আরো দুর্বল করেছে। আজকে দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে এই দুর্নীতির কারণে। এবং পুলিশ বাহিনীকে যেখানে নিয়ন্ত্রণ রাখা উচিত,
পুলিশ বাহিনী যেখানে জনগণের সেবক হবে সেখানে তাদের জনগণের কর্তা প্রভু বানিয়ে দেওয়া হচ্ছে, যেই কারণে বেনজিরের মতো দুর্বৃত্তের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। কত টাকা মানুষের দরকার? একটা মানুষের মৃত্যুর পর 2,500 জায়গা প্রয়োজন। এরা কি ভেবে শত শত হাজার একর জমি দখল করে, সরকারের জমি, বনভূমির জমি দখল করে, একদিনে 4টা ফ্ল্যাট কিনে, এবং কি ধরনের দুর্বৃত্তরা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে পৌঁছে গিয়েছে দেখে অত্যন্ত দুর্ভাগ্য হয়। এর জন্য তো ভারত দায়ী না, এর জন্য বাংলাদেশের সরকার দায়ী। তারা ক্ষমতার লোভে প্রতিবেশী রাষ্ট্রকে ডেকে এনে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন তিনি ভারতে গিয়ে, এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি ভারতে গিয়ে ভারত সরকারকে অনুরোধ করে এসছেন তারা যেন আমেরিকাকে এবং সুপার পাওয়ার গুলাকে রিকোয়েস্ট করে যাতে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে। তিনি এসে প্রকাশ্যে পাবলিকলি এই ধরনের স্টেটমেন্ট দেন। সুতরাং তারা উপলব্ধি করেছে যে বাংলাদেশের জনগণ তাদেরকে ভুলে গিয়েছে। জনগণের রায় আর তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। একটা ভোট দিলে তাদের জন্য ব্যাপক বিপর্যয় হবে। 10টা আসন, এই 300 আসনের মধ্যে 20টি আসনও তারা পাবে না। এসব উপলব্ধি করেই তারা গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করেছে। প্রতিবেশী রাষ্ট্রের সহায়তা নিয়ে অন্যায়ভাবে বিনা ভোটে পরপর 3টা বিনা ভোটের নির্বাচনে তারা জোর করে ক্ষমতায় আছে। গণতন্ত্র নির্বাচনে যাওয়ার ফলেই যে সকল ব্যক্তিরা আজকে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যে সকল ব্যক্তিরা এমপি মন্ত্রী হয়েছে, তারা তো ভুয়া, তারা এই দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। আমাদের কষ্ট লাগে যে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি, তার অনেক কৃতিত্ব রয়েছে, অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিক ছিলেন। তিনি ভারতকে কখনো এই ধরনের অন্যায় সুযোগ দিতেন না, কিন্তু তার কন্যা ধীরে 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 ভারতকে সবকিছুই দিয়ে দিচ্ছেন। এবং ক্ষমতার প্রতি তাদের এত লোভ কেন, এটাই আমি বুঝতে পারি না। বাংলাদেশ যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে, বাংলাদেশের জনগণের যা নেচার, যদি একটা আজকে বর্তমান সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দেয়, নিশ্চয়ই তারা ক্ষমতার থেকে অপসারিত হবেন। কিন্তু 5 বছর পর আবার তাদের জন্য এই সুযোগটা থাকবে, কারণ বাংলাদেশের জনগণ 5 বছরের পর আর এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এসে যায়। তখন ব্যালট বাক্স পেলেই, ভোটের অধিকার পেলেই তারা আবার সরকার পরিবর্তন করার জন্য সচেষ্ট থাকে। এটা হলো বাংলাদেশের ট্র্যাডিশন। আর সবচেয়ে বড় কথা হলো গণতন্ত্র থাকলে দেশে স্টেবিলিটি থাকে। আমাদের এইভাবে যে চাঁদাবাজি করে যারা মহল্লায়, পাড়ায়, গ্রামে গঞ্জে যে মস্তান বাহিনীর সৃষ্টি হয়েছে, এই যে আজিমের মতো ব্যক্তিরা সংসদে রয়েছে, এই ধরনের অনেক আনোয়ারুল আজিম জাতীয় সংসদে খুঁজলে পাওয়া যাবে। এই যে গণতন্ত্র না থাকার ফলেই তো এরা সমাজের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসেছে। দেশের স্বার্থে এদেরকে অপসারণ করা প্রয়োজন। এবং বিএনপি তো নিশ্চয়ই জনগণের সবচেয়ে জনপ্রিয় দল। নির্বাচন দিলে তো বিএনপির বিজয় অবধারিত। কিন্তু আমরা তো বাংলাদেশের কোনো ধ্বংস দেখতে চাই। আমরা চাই যে সরকারই আছে তারা গণতন্ত্রকে বহাল রাখুক, এবং বাইরের বিশ্বের কাছে যেন আমরা হাস্যাস্পদ না হই। এই আজিজ এবং বেনজিরের কারণে আমরা বিশ্বের কাছে, বহির্বিশ্বের কাছে হাসির পাত্র হয়েছে না। আমরা তো এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না, এই ধরনের ব্যক্তিদেরকে উচ্চ পদে দেখতে চাই না। আমরা জিয়াউর রহমানের মতো রাষ্ট্রনায়ক চাই, যার কোনো সততার তুলনাহীন, যার বিরুদ্ধে কখনোই কোনো দল প্রতিপক্ষ দুর্নীতির অভিযোগ আনতে পারে না। আমরা সৎ মানুষের শাসন চাই। কিন্তু বর্তমানে গণতন্ত্র না থাকার ফলে আমাদের মতো মুক্তিযোদ্ধারা তো হতাশ, যারা জীবনে আত্মাহুতি দিয়েছে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছি, বেঁচে আছি অলৌকিকভাবে। কিন্তু যে দেশের জন্য সারা দেশবাসী এত কষ্ট করেছে, যুদ্ধ করেছে, সেই স্বাধীন দেশের এই বর্তমান পরিস্থিতি দেখে, এই গণতন্ত্রহীনতা, জনগণের ভোটাধিকার নাই, এই অবস্থা দেখে দুঃখবোধে আক্রান্ত হই। এই অবস্থার অবসান আমরা চাই। জি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আমার মনে হয় যে আপনি যা বলেছেন